তো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত আমাদের বায়ুমণ্ডলে কি কি উপাদান থাকে। তো এখানে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলোকে আয়তন হিসেবে দেখাচ্ছি যে আমাদের বায়ুমণ্ডলের উপাদানের ভিতর প্রধান প্রধান যে উপাদানগুলো সেগুলো হলো গিয়ে নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। তো নাইট্রোজেনের পার্সেন্টেজ হলো গিয়ে 77.16 বা প্রায় 78%, অক্সিজেন হলো গিয়ে প্রায় 21%, নিষ্ক্রিয় গ্যাস 0.8%, কার্বন ডাই অক্সাইড 0.04% এবং জলীয় বাষ্প হলো গিয়ে 1.4%। তো বায়ুমণ্ডলের উপাদান আমরা জানলাম। এখন বায়ুমণ্ডলের গঠন বা বায়ুমণ্ডলের স্তর কয়টা? তো নরমালি আমরা যদি দেখি যে আমরা যদি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি যে এটা সাপোজ আমাদের পৃথিবী, তার বাইরে আস্তে আস্তে বায়ুমণ্ডলটা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বিভিন্ন ভাগে ভাগ করি। বাট অ্যাকচুয়ালি যদি আমি বলি যে বায়ুমণ্ডলের স্তর কয়টা, বায়ুমণ্ডলের স্তর হলো গিয়ে বেসিক্যালি আমাদের এই চারটা, যেখানে আমরা দেখি যে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল, মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল এবং থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল হলো গিয়ে আমাদের বায়ুমণ্ডলের এই চারটা স্তর। এবং এই স্তরগুলি আমরা করছি যে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা, যেমন ভূপৃষ্ঠের থেকে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত আমরা যে রেঞ্জ পাই সেটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। যদি আমরা বলি 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমরা যে রেঞ্জ পাই সেটা হলো গিয়ে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত আমরা যে রেঞ্জ পাই সেটা হলো গিয়ে মেসোস্ফিয়ার। আর 85 থেকে 500 পর্যন্ত আমরা যে রেঞ্জ পাই সেটা হলো গিয়ে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। আমরা এই ছবিটা যদি ভালো মতো খেয়াল করি, এই ছবিটা অ্যাকচুয়ালি আমি কি দেখাতে চাচ্ছি, এই ছবিটা আমি দেখাতে চাচ্ছি আমার উচ্চতার সাথে সাথে কিভাবে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়। আমি যদি ট্রপোস্ফিয়ার রিজিয়নে দেখি, ট্রপোস্ফিয়ার রিজিয়নে আমার উচ্চতা যত বাড়ছে আমাদের টেম্পারেচারটা তত কমছে, টেম্পারেচার মান বাম দিকে চলে আসছে। অর্থাৎ ট্রপোস্ফিয়ার অঞ্চলে আমাদের তাপমাত্রা কন্টিনিউয়াসলি হ্রাস পায়, যত উপরে উঠবো তাপমাত্রা তত হ্রাস পায়। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে দেখি আমরা উচ্চতা বাড়ার সাথে সাথে 15 থেকে 50 যাওয়ার সাথে সাথে আমাদের তাপমাত্রা কন্টিনিউয়াসলি বাড়ছে। অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডলে আমাদের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা যদি মেসোস্ফিয়ারে দেখি, মেসোস্ফিয়ারে যত আমার তাপমাত্রা বাড়ে আমাদের উষ্ণতা কিন্তু আবার কমতে থাকে। অর্থাৎ মেসোমণ্ডলে আমাদের উচ্চতা বাড়ার সাথে সাথে আবার তাপমাত্রা কমে এবং তাপমণ্ডলে থার্মোস্ফিয়ারে আমাদের উচ্চতা বাড়ার সাথে সাথে আবার তাপমাত্রা বাড়তেছে। সুতরাং আমরা দেখব যে এই তাপমাত্রার পরিবর্তনগুলো আমাদের কিন্তু খুব ভালো মতো খেয়াল করা লাগবে যে বিভিন্ন স্তরে তাপমাত্রা কিভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি বায়ুমণ্ডল থেকে যত উপরের দিকে উঠতে থাকবো এটা নেসেসারি না যে আমার তাপমাত্রা সবসময় কমছে। একটা পর্যায় পর্যন্ত আমার তাপমাত্রা কমে, আবার তাপমাত্রা বাড়ে, আবার তাপমাত্রা কমে, আবার তাপমাত্রা বাড়ে। সেই স্তরগুলিকে আমরা ভালো মতো আমরা গ্যাসের বিভিন্ন সূত্র খেয়াল করব। বিভিন্ন বিজ্ঞানী আদর্শ গ্যাসের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সূত্র দিয়ে গেছেন, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আরো অনেক সূত্র। তো আমরা সবগুলি সূত্রই দেখব, বাট আস্তে আস্তে আমরা শুরু করি প্রথমে বয়েলের সূত্র দিয়ে। এবং বয়েলের সূত্রটা হলো গিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন এবং চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমি যদি চাপ বাড়াই আমার আয়তন কমবে, আমি যদি চাপ কমাই আমার আয়তন বাড়বে। তো আমরা দেখি যে আমরা যদি এই ইকুয়েশনটাকে ঠিক করে লিখি আমরা বলতে পারি পিভি সমান কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব বয়েলের সূত্রের জন্য P1 V1 সমান P2 V2 ফর্মুলা দিয়ে, যেখানে আমাদের অবশ্যই টেম্পারেচার কি থাকা লাগবে, টেম্পারেচার থাকা লাগবে কনস্ট্যান্ট। তো বয়েলের সূত্রের আমরা প্রয়োগটা দেখতে পারি কিছু গ্রাফে। যেমন আমাদের একটা গ্রাফ আঁকতে বললো, ফর এক্সাম্পল ভলিউম ভার্সেস প্রেসার গ্রাফ, ভি ভার্সেস পি গ্রাফ আঁকতে বললো। তো আমি যদি দেখি আমাদের বয়েলের সূত্রের ইকুয়েশনটা কি, সেটা হলো গিয়ে পিভি সমান হলো গিয়ে কনস্ট্যান্ট। তা আমি পি কে বসাচ্ছি এক্স অক্ষ বরাবর, ভি কে বসাচ্ছি আমি ওয়াই অক্ষ বরাবর। তার মানে এক্স ওয়াই সমান হলো গিয়ে কনস্ট্যান্ট যখন আমি প্রথম গ্রাফটা আঁকছি। যখন আমি ভি বনাম পি গ্রাফ আঁকছি তখন আমি পিভি সমান কনস্ট্যান্ট অর্থাৎ এক্স ওয়াই সমান সি এই সরল রেখাটার ইকুয়েশন লেখার ট্রাই করছি। এবং এক্স ওয়াই সমান সি এটা হলো গিয়ে আমাদের একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ যদি আমরা আঁকি আমরা দেখব আমাদের এরকম একটা গ্রাফ আমরা পাচ্ছি, অর্থাৎ পি বনাম ভি গ্রাফ আমাদের এরকম। ব্যাপারটা আরো সহজে চিন্তা করা যায়, যাদের মাঝখানে সম্পর্ক ব্যস্তানুপাতিক, সাধারণ ব্যস্তানুপাতিক, তাদেরকে আমরা যদি গ্রাফ আঁকি, তাদের গ্রাফ আঁকলে আমরা দেখব সেই গ্রাফটা হবে গিয়ে আমাদের আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ। আমরা যদি এখন ভি বনাম পি ইনভার্স গ্রাফ আঁকি, পি ইনভার্স মানে কি, পি ইনভার্স মানে হলো গিয়ে 1/p। আমি যদি ভি বনাম পি ইনভার্স গ্রাফ আঁকি তখন অ্যাকচুয়ালি আমি ব্যাপারটাকে এভাবে চিন্তা করব, আমাদের পিভি সমান হলো গিয়ে কনস্ট্যান্ট, ভি সমান হবে গিয়ে কনস্ট্যান্ট ইনটু 1/p।
যেখানে ভি কে আমি ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি, একটা কনস্ট্যান্ট হলো গিয়ে আমার এম, আর 1/p কে আমি এক্স অক্ষ বরাবর বসাচ্ছি। আমাদের y mx, y mx আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। সুতরাং আমরা দেখব ভি বনাম পি ইনভার্স যে গ্রাফটা আমরা আঁকবো সেই গ্রাফটা এই মূল বিন্দুগামী হবে। অর্থাৎ যেহেতু তারা সমানুপাতিক, ভি এবং পি ইনভার্স তারা সমানুপাতিক, তাই তাদের গ্রাফ মূল বিন্দুগামী সরলরেখা। আর যারা ব্যস্তানুপাতিক তাদের গ্রাফ হলো গিয়ে আমাদের অধিবৃত্তাকার। তো বয়েলের সূত্রের মেইন সম্পর্কটা হলো গিয়ে তাপমাত্রা স্থির রেখে আয়তন এবং চাপের মাঝখানে। আর আমরা যদি চার্লসের সূত্র চিন্তা করি সেখানে আমাদের মেইন সম্পর্কটা হলো গিয়ে চাপ স্থির রেখে তাপমাত্রা এবং আয়তনের মাঝখানে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আমাদের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। অর্থাৎ ভি এবং টি তারা সমানুপাতিক, তারা ডিরেক্টলি প্রপোর্শনাল যখন আমাদের প্রেসার স্থির থাকে। বাট চার্লসের যে অ্যাকচুয়াল সূত্র সেই সূত্রটা হলো গিয়ে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে আমাদের আয়তন বাড়বে বা কমবে যদি আমি কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই বা কমাই। অর্থাৎ আমাদের ফর্মুলাটা যদি আমি লিখি, যে কোনো তাপমাত্রায় যে কোনো ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাসের আয়তন ভি, সেটা হবে ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273, যেখানে ওই ছোট হাতের টিটা আমাকে ইন্ডিকেট করে আমার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন আমাদের এই যে v v নট ইন্টু 1 প্লাস টি বাই 273 এই ফর্মুলাটাকে কিন্তু আমি এভাবে রিপ্লেস করতে পারি যে v ইজ প্রপোর্শনাল টু t। আমরা জানি এই ফর্মুলা থেকে এই ফর্মুলায় কনভার্ট করা যায়, কনভার্সন সম্ভব। তো যদি আমার চার্লসের সূত্র দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা লাগে তখন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো গিয়ে v1/t1 v2/t2, এবং অবশ্যই আমাদের কনস্ট্যান্ট থাকা লাগবে গিয়ে প্রেসার। আমরা দেখি বয়েলের সূত্রে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, চার্লসের সূত্রে আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকে। আমাদের যদি কোনো কিছুই কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ বয়েল এবং চার্লস কারো যদি পারফেক্ট কন্ডিশন না থাকে, তখন আমরা বলতে পারি v ইজ প্রপোর্শনাল টু t/p। যখন টেম্পারেচার এবং প্রেসার দুইটাই সাইমultaneously আমাদের পরিবর্তনশীল, তখন আমরা বলতে পারি যে PV/T সমান একটা কনস্ট্যান্ট হবে, এবং PV/T কনস্ট্যান্ট এটাকে যদি আমি একটা সূত্র আকারে প্রকাশ করি সেটা হয় P1 V1/T1 P2 V2/T2, এবং একে আমরা বলি গিয়ে গ্যাসের সমন্বয় সূত্র P1 V1/T1 এবং P2 V2/T2। আমাদের এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় কনভার্সনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। আর চার্লসের যে সূত্র সেখানে v সমান v নট ইন্টু 1 প্লাস টি বাই 273, সেখানে t এর মান যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস বসাই তখন আমি কি পাবো দেখি। তখন আমি পাবো v is equals to v naught into 1 minus 1, অর্থাৎ v naught into 0, অর্থাৎ আমার আয়তন হয়ে যাচ্ছে 0। এখন ব্যাপারটা এরকম যে একটা গ্যাসের আয়তন আছে, গ্যাসটাকে আমি ঠান্ডা করতেছি তার আয়তন কমতেছে, তাপমাত্রা কমালে আয়তন কমে, গ্যাসকে ঠান্ডা করলে তার আয়তন কমবে। বাট একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাজিউম করতে পারি একটা পর্যায়ে গিয়ে আমার গ্যাসের আয়তন 0 হবে, এবং যে কোনো গ্যাসের জন্য, যে কোনো ভরের গ্যাসের জন্য, যে কোনো আয়তনের গ্যাসের জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ওই গ্যাসের আয়তনটা 0 হয়। এটা আমি এখানে প্রমাণ করে দেখালাম যে -273 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাসের আয়তন হবে গিয়ে 0, এবং এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলি গিয়ে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। এখন এই পরম শূন্য তাপমাত্রা কথাটা কিন্তু আমাদের একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, একটা তাত্ত্বিক ধারণা। বাস্তবে আমি পরম শূন্য তাপমাত্রা খুঁজে পাই না। কারণ কি? কারণ হলো আমাদের একটা গ্যাসকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করতে করতে আমি একটা গ্যাসকে কখনোই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে পারি না। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার অনেক আগেই আমাদের গ্যাসটা তরল বা কঠিনে কনভার্ট হয়, এবং ওই তরল বা ওই কঠিনের একটা নির্দিষ্ট আয়তন থাকে, এবং তরল বা কঠিনের আয়তনকে আমি 0 বলতে পারি না। কেন তাত্ত্বিক বললাম? তাত্ত্বিক বলার এই কারণ, আমি যদি এমন কোনো গ্যাস আবিষ্কার করতে পারি, ধরি আমার একটা গ্যাস আছে X, ওই গ্যাসটা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও গ্যাসীয় অবস্থায় থাকে, এবং ওই গ্যাসের জন্য আমি দেখব যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে আমাদের গ্যাসটার আয়তন হয়ে যায় 0। কিন্তু বাস্তবে আমরা যে সকল গ্যাস পাই তাদের জন্য আমরা পরম শূন্য তাপমাত্রা পর্যন্ত যেতে পারি না। এবং আমরা চার্লসের সূত্রে যে v v naught into 1 plus t by 273 এই ফর্মুলায় যদি আমি ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ আঁকি, এটা হলো আমাদের v ভার্সেস t গ্রাফ,
তাপমাত্রা বনাম ডিগ্রি সেলসিয়াস গ্রাফ। যদি আমরা গ্রাফটা আঁকি আমরা দেখব আমাদের এরকম একটা গ্রাফ আসে যেটা কিনা আমাদের একটা সরল রেখা, কিন্তু এই সরল রেখাটা মূলবিন্দুগামী না, এবং এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আমরা খেয়াল করি, এই তাপমাত্রায় আমাদের আয়তন কতটুকু? এই তাপমাত্রায় আমাদের আয়তন 0। সুতরাং এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো গিয়ে আমাদের পরম শূন্য তাপমাত্রা। আমরা অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে দেখব। অ্যাভোগাড্রোর সূত্রটা হলো গিয়ে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের সম-আয়তন বিশিষ্ট সকল গ্যাসে আমাদের সমান সংখ্যক অণু থাকে। অথবা অ্যাভোগাড্রোর সূত্রটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক বা অণু সংখ্যার সমানুপাতিক। আমাদের অণু সংখ্যা বা মোল সংখ্যা যত বেশি হবে গ্যাসের আয়তন তত বেশি হবে, বা উল্টোভাবে আমরা বলতে পারি গ্যাসের আয়তন যত বেশি হবে তার মোল সংখ্যা বা অণু সংখ্যা তত বেশি হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে আমার কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্রের আয়তন V লিটার আর একটা পাত্রের আয়তন V/2 লিটার, মানে অর্ধেক। তো আমি যদি সামহাউ প্রুফ করতে পারি যে ওই নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে আমার বড় পাত্রে n মোল গ্যাস আছে বা কোনো নির্দিষ্ট সংখ্যক অণু আছে, তাহলে আমি বলতে পারবো ওই ছোট পাত্রে n/2 মোল গ্যাস থাকবে অথবা তার অর্ধেক সংখ্যক অণু থাকবে। অর্থাৎ আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে আমরা জানি যে আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো হলো অ্যাভোগাড্রোর একটা ধ্রুবক 6.02 10⁻23। যে কোনো তাপমাত্রা এবং চাপে আমরা ধরে নেই কোনো গ্যাসের 1 মোলে বা কোনো পদার্থের 1 মোলে এই নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে। অর্থাৎ আমাদের 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভিতর কার্বন ডাই অক্সাইডের অণু থাকবে 6.02 10⁻23t। আমাদের 1 মোল ইলেকট্রনের ভিতর ইলেকট্রন থাকবে 6.02 10⁻23t। আমাদের 1 মোল অক্সিজেন পরমাণুর ভিতর অক্সিজেন পরমাণু থাকবে 6.02 10⁻23t। অর্থাৎ আমি যখন অণু নিয়ে চিন্তা করব আমার ততগুলি অণু থাকবে 1 মোলে, আমি যখন পরমাণু নিয়ে চিন্তা করব আমার ততগুলি পরমাণু থাকবে 1 মোলে, আমি যখন আয়ন নিয়ে চিন্তা করব আমার ততগুলি আয়ন থাকবে 1 মোলে। আর সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হলো গিয়ে 6.02 10⁻23। আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণটা চিন্তা করি, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা তিনটা সূত্র থেকে পাই। আমরা জানি চার্লসের সূত্রে V proportional to T, বয়েলের সূত্রে V proportional to 1/b, আর অ্যাভোগাড্রোর সূত্রে V proportional to n। এই তিনটা যদি একই সাথে ভেরিয়েবল হয় তখন আমরা বলতে পারি V is proportional to nt/p, এবং সেখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট যদি নিয়ে আসি আমরা পাই PV সমান nkt অথবা PV সমান nRT। এবং এই PV সমান nRT যেই সমীকরণটা, এটাকেই আমরা বলি কি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা একটু পরে এই আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম খেয়াল করব। এই PV সমান nRT সমীকরণের ভিতর যেই R যেই ধ্রুবকটা আমি ডিনোট করলাম, R কে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং R is equals to PV/NT। যে কোনো গ্যাসের জন্য P into V এর যে ভ্যালুটা আমরা পাই সেই ভ্যালু দিয়ে কিন্তু আমরা কাজ বুঝাই। খেয়াল করে দেখি, আমরা থার্মোডাইনামিক্সে অবশ্যই পড়লাম PdV is equals to dW। তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার সময় আমরা কিন্তু P এবং V এর গুণফলকে কাজ বলে আখ্যায়িত করি। আমরা যদি তাতেও বিশ্বাস না হয়, চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক হলো মিটার কিউব। আমি যদি গুণ করি এখান থেকে আমরা পাবো নিউটন মিটার, অর্থাৎ নিউটন মিটার মানে হলো গিয়ে জুল। সুতরাং আমরা পাচ্ছি গিয়ে কাজ। সুতরাং তাপমাত্রা স্থির রেখে যদি আমি চাপ এবং আয়তন গুণ করি সেখান থেকে আমরা পাই গিয়ে কাজ। তো আমাদের R সমান PV/NT, এখানে যদি n এর মান আমি 1 মোল বসাই আর ডেল T যদি 1 কেলভিন বসাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি R is equals to PV বা R is equals to কাজ। কোন কাজ? 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বাড়াতে চাই তখন আমাকে যতটুকু কাজ করতে হবে সেই অ্যামাউন্টটাকে আমরা বলি গিয়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আমরা যদি বলি যে আমি 2 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই তখন আমাকে কতটুকু কাজ করা লাগবে? আমার অ্যান্সার হবে 2R। আমি যদি বলি 10 মোল গ্যাসের তাপমাত্রা আমি যদি বাড়াতে চাই 1 কেলভিন তখন আমার কতটুকু কাজ করা লাগবে? আমার অ্যান্সার হবে 10R। অর্থাৎ R এর তাৎপর্য হলো সেখান থেকে আমরা বুঝতে পারি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য আমাদের কতটুকু কাজ করা লাগে। আর একটা ধ্রুবক, কিন্তু একক ভেদে এই ধ্রুবকের মান কিন্তু ভিন্ন হয়। যেমন আমরা দেখি যে SI এককে আমরা যখন R এর মান চিন্তা করি R এর ভ্যালু আসে 8.316 জুল পার মোল পার কেলভিন। যদি লিটার অ্যাটমসফিয়ার এককে চিন্তা করি তখন আমাদের R এর মান আসে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর যদি CGS এককে চিন্তা করি তাহলে আমাদের R এর মান আসে 8.316 × 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল। একটা ব্যাপার খেয়াল করি, আমাদের জুল,
লিটার অ্যাটমসফিয়ার আর আর্গ কিন্তু সমতুল্য, অর্থাৎ জুল যদি আমার কাজ বা শক্তির একক হয়, লিটার অ্যাটমসফিয়ারও কিন্তু কাজ বা শক্তির একক এবং আর্গও কিন্তু কাজ বা শক্তির একক। আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম খেয়াল করব। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে যে 10 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের পাত্রসহ ভর 9 কেজি এবং পাত্রের ভর 6 কেজি। পূর্ণ অবস্থায় মানে পাত্রটা পূর্ণ অবস্থায় 27 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত বের করতে বলছে। তা আমি কি কি জানি সেটা একটু খেয়াল করি। যে আমি জানি আমার কার্বন ডাই অক্সাইডের ভলিউম কতটুকু। আমাদের কার্বন ডাই অক্সাইডের ভলিউম দ্যাট ইজ 10 লিটার। কার্বন ডাই অক্সাইড পাত্র সহ পূর্ণ অবস্থার ভর 9 কেজি আর পাত্রের ভর 6 কেজি। তার মানে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর সেটা হলো গিয়ে এই 9 বিয়োগ 6 3 কেজি, অর্থাৎ আমাদের ডাব্লিউ বা ভর হলো গিয়ে 3 কেজি। আমাদের বের করতে বললো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ টি এর মান হলো গিয়ে 300 কেলভিন। প্রেসার কত এটা হলো গিয়ে আমাদের প্রশ্ন, প্রেসারটা বের করতে হবে। তা আমরা যে ফর্মুলা জানি সেটা হলো গিয়ে পিভি সমান এন আর টি, এবং যেটাকে আমরা লিখতে পারি পিভি সমান মোল সংখ্যা, মোল সংখ্যাকে লেখা যায় ডাব্লিউ বাই এম আর টি, যেখানে ডাব্লিউ হলো গিয়ে ভর এবং এম হলো গিয়ে আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের জন্য এম এর মান হলো গিয়ে 44। তো আমি যদি এখান থেকে পি বের করতে চাই, আমার পি হবে গিয়ে ডাব্লিউ বাই এমভি ইন্টু আর টি। এখন আমি মান বসাই, ডাব্লিউ এর মান হলো গিয়ে আমার 3 কেজি, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে আমি বসাবো। কারণ কি? কারণ এখানে আমার আয়তনটা দেওয়া আছে লিটারে এবং আমি যে প্রেসার বের করব সেটা আমি বের করতে চাচ্ছি অ্যাটমসফিয়ারে। তাই আমি আর এর মান বসাচ্ছি 0.0821 ইন্টু টেম্পারেচার হলো গিয়ে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস দ্যাট ইজ 300 কেলভিন। এম হলো আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর 44, আর ভি হলো গিয়ে আমাদের আয়তন এবং আমাদের আয়তন হলো গিয়ে 10 লিটার। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাবো তার একক অবশ্যই হবে গিয়ে আমাদের অ্যাটমসফিয়ার। কারণ আমরা আর এর মান বসাচ্ছি 0.0821 এবং আমাদের ভলিউমটা হলো গিয়ে 10 লিটার। তাই আমরা খেয়াল করব, আমরা যখন পিভি সমান এনআরটি রিলেটেড অঙ্ক করব আমরা আর এর মান কি বসাচ্ছি। সাধারণত প্রশ্নে যেই মানগুলি দেওয়া থাকে, প্রশ্নে যদি আমার আয়তন মিটার কিউব এবং চাপ প্যাসকেল আয়তনে দেওয়া থাকে তখন কিন্তু অবশ্যই আমরা আর এর মান 8.316 ধরে করব। প্রশ্নে যদি আমরা দেখি লিটার অ্যাটমসফিয়ার একক ব্যবহার করছে, তার মানে আমি আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে করব। প্রশ্নে যদি দুইটা দুই রকম দেওয়া থাকে তাহলে আমি আমার যেটা ইচ্ছা লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে অঙ্ক করতে পারি, এসআই পদ্ধতিতেও আমি অঙ্ক করতে পারি। তো এটা ক্যালকুলেট করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। আমরা নিচের যে কোশ্চেনটা সেটা একটু খেয়াল করি। যে এই কোশ্চেনে আমাদের দুইটা পাত্র দেখতে পাচ্ছি আমরা, দুইটার ভলিউম ইকুয়াল, দুইটা সম আয়তনের পাত্র। একটা পাত্রকে নাম দিলাম আমরা এ, একটা পাত্রকে বি। প্রথম পাত্রে আছে কি হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 2 আর আমাদের মিথেনের আণবিক ভর 16। আমাদের একটা পাত্রে হাইড্রোজেন, একটা পাত্রে মিথেন আছে। এ পাত্রের তাপমাত্রা 300 কেলভিন, বি পাত্রের তাপমাত্রা হলো গিয়ে 600 কেলভিন। আমাদেরকে বলল সমভরের মিশ্রণ। সমভরের মিশ্রণ মানে কি? আমার হাইড্রোজেন যদি ডাব্লিউ গ্রাম থাকে, আমাদের মিথেনও আছে গিয়ে ডাব্লিউ গ্রাম। প্রশ্ন করলো সমভরের মিশ্রণে কোন পাত্রে অণু বেশি এবং কয় গুণ। তা আমাদের অ্যান্সারটা এরকম হবে যে অণু কোনটায় বেশি এটা আমি হয়তো সরাসরি বলতে পারি না, বাট আমি কিন্তু বলতে পারি কার মোল সংখ্যা বেশি। কিভাবে? আমাদের হাইড্রোজেন যেই পাত্রে আছে সেই পাত্রে হাইড্রোজেনের মোল সংখ্যা হবে, আমি যদি ধরে নেই ডাব্লিউ গ্রাম আছে, হাইড্রোজেনের মোল সংখ্যা হবে W/2, আর আমার মিথেনের মোল সংখ্যা হবে NCH4 হবে গিয়ে W/16। এই W/2 আর W/16 দেখেই কিন্তু আমরা বলতে পারতেছি যে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা বেশি, মিথেনের মোল সংখ্যা কম, কারণ W/2 ইজ গ্রেটার দেন W/16। যেহেতু হাইড্রোজেনের মোল সংখ্যা বেশি মিথেনের চেয়ে, সুতরাং হাইড্রোজেনের অণুর সংখ্যাও মিথেনের চেয়ে বেশি। এবং আমরা বলতে পারি কোন পাত্রে অণুর সংখ্যা বেশি, অ্যান্সার হলো হাইড্রোজেনের পাত্রে অণুর সংখ্যা বেশি। কয় গুণ সেটা বের করবো আমরা এইভাবে, n হাইড্রোজেন ডিভাইডেড বাই n মিথেন যদি আমি করি, W/2 W/16 আমাদের রেজাল্ট আসবে 8। সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেনের পাত্রে মিথেনের পাত্রের চেয়ে 8 গুণ বেশি মোল আছে। 8 গুণ বেশি মোল থাকা মানে হলো 8 গুণ বেশি অণু থাকা। সুতরাং আমরা বলবো যে আমাদের হাইড্রোজেনের পাত্রে 8 গুণ অণু বেশি আছে মিথেনের চেয়ে। আর কোন পাত্রে চাপ বেশি যদি আমাদেরকে প্রশ্ন করে তখন কিন্তু আমাদেরকে বের করা লাগবে পিভি সমান এনআরটি সূত্রটা দিয়ে।
খেয়াল করি আমরা আমাদের হাইড্রোজেনের পাত্রের জন্য ইকুয়েশনটা কি, হাইড্রোজেনের চাপ ইনটু ভলিউম সমান হলো গিয়ে হাইড্রোজেনের মোল নাম্বার ইনটু আর ইনটু টেম্পারেচার হলো গিয়ে 300 কেলভিন। এটা হলো গিয়ে হাইড্রোজেনের পাত্রের জন্য। আর আমি যদি মিথেনের পাত্রের জন্য চিন্তা করি, মিথেনের চাপ ইনটু ভি ইজ ইকুয়ালস টু মিথেনের মোল সংখ্যা ইনটু আর ইনটু হলো গিয়ে 600। তো আমরা জানি, এইমাত্রই আমরা দেখে আসলাম এই প্রশ্নে হাইড্রোজেনের মোল সংখ্যা হলো গিয়ে W/2 আর মিথেনের মোল সংখ্যা হলো গিয়ে W/16। আমি যদি বের করতে চাই কার চাপ বেশি, আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে ভাগ দিব 1/2, সেখান থেকে আমরা বাম পক্ষে পাবো P হাইড্রোজেন ডিভাইডেড বাই P মিথেন, এবং আমাদের এপাশে অনেক কাটাকাটি যাবে, অনেক কাটাকাটি গিয়ে আমি যেটা পাবো সেটা হলো গিয়ে উপরে আমি পাবো গিয়ে 8 আর নিচে আমি পাবো 2, তার মানে রেজাল্ট আসবে গিয়ে 4। অর্থাৎ আমাদের হাইড্রোজেনের পাত্রে চাপ বেশি এবং সেটা মিথেনের পাত্রের 4 গুণ। অণু কিন্তু ছিল 8 গুণ, কিন্তু চাপ 4 গুণ। তার কারণটা কি? তার কারণটা হলো তাপমাত্রা ডিফারেন্ট। তাপমাত্রা যদি সমান হতো, অণু যত গুণ চাপ কিন্তু ঠিক তত গুণই হতো, কারণ চাপ ডিপেন্ড করে আমার মোল সংখ্যার উপর, মোল সংখ্যা ডিপেন্ড করে অণুর উপর। কিন্তু এখানে তাপমাত্রা চেঞ্জ করা হচ্ছে বলে আমাদের অণু যত গুণ চাপ কিন্তু তত গুণ হচ্ছে না। আমরা এখানে আরেকটা কোশ্চেন দেখতে চাচ্ছি, সেটা হলো গিয়ে আমাদের পিভি সমান এনআরটি রিলেটেড বা গ্যাসের সমন্বয় সূত্র রিলেটেডও আমরা বলতে পারি যে আমাদের কোশ্চেনটা এরকম যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার মার্কারি চাপে 400 সিসি কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব বা মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে পানির উপর থেকে সংগ্রহ করা হলো। এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের আয়তন এবং ভর বের করতে আমাকে বললো, এবং এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমাকে দিয়ে দিল 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হাইড্রোজেনের বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ হলো গিয়ে 14.4 মিলিমিটার মার্কারি। তো আমরা যদি খেয়াল করি আমাদের কি কি ডাটা দেয়া আছে, আমাদের এই প্রশ্নে আমাদের একটা পাত্র ছিল, পাত্রের ভিতরে সাপোজ আমাদের পানি ছিল, পানির উপরে আমাদের হাইড্রোজেন সংগ্রহ করলাম আমরা এখান থেকে যখন আমি হাইড্রোজেন সংগ্রহ করি, এখানে যে প্রেসারটা, অর্থাৎ প্রশ্নে আমার যে 750 মিলিমিটার মার্কারি যে প্রেসারটা, সেটা কিন্তু আমার এই হাইড্রোজেনের প্রেসার প্লাস পানির উপর থেকে সংগ্রহ করছি, তাই পানির উপরে জলীয় বাষ্প থাকে কিছু, অর্থাৎ আমার হাইড্রোজেনের প্রেসার প্লাস আমার জলীয় বাষ্পের প্রেসার দুইটা মিলে হলো কি আমার প্রশ্নে যে 750 মিলিমিটার মার্কারি দিচ্ছে সেই প্রেসারটা। কথাটা আমরা বোঝার ট্রাই করি। আমাদের একটা পাত্রের ভিতর পানি আছে, পানির উপর থেকে আমি হাইড্রোজেন সংগ্রহ করছি, ওইখানে যেই চাপটা আমি পাচ্ছি সেই চাপটার জন্য দায়ী হলো মূলত হাইড্রোজেন, এবং তার সাথে অবশ্যই দায়ী আমার জলীয় বাষ্প। আমার জলীয় বাষ্পের চাপ 14.4 আমি জানি, সুতরাং আমি বের করে ফেলতে পারি আমার হাইড্রোজেনের চাপ কত। আমার হাইড্রোজেনের চাপ হলো গিয়ে 735.6 মিলিমিটার মার্কারি, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যদি দেখি যে আমরা এই হাইড্রোজেনটাকে 735.6 মিলিমিটার মার্কারি চাপে সংগ্রহ করি, কত আয়তন? এই হাইড্রোজেনটার আয়তন হলো গিয়ে 400 সেন্টিমিটার কিউব, অর্থাৎ আমরা বলতে পারি তার আয়তন ভি হাইড্রোজেন হলো গিয়ে 400 সেন্টিমিটার কিউব, এবং তার তাপমাত্রা টি হাইড্রোজেন সেটা হলো গিয়ে 17 ডিগ্রি সেলসিয়াস, মানে হলো 290 কেলভিন। এগুলি আমরা জানি। আমরা বের করতে চাই এসটিপি তে তার আয়তন কত। এসটিপি তে আয়তন মানে আমাদের চাপ তখন হবে গিয়ে 760 মিলিমিটার মার্কারি, আমাদের টেম্পারেচার হবে গিয়ে 273 কেলভিন, এবং আমরা বের করব ভলিউম কত হবে। এবং এই ফর্মুলা, এখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, আমরা যদি খেয়াল করি আমরা কি কি জানি, আমরা হাইড্রোজেনের ইনিশিয়াল চাপ জানি, আমরা হাইড্রোজেনের ইনিশিয়াল আয়তন জানি, এবং আমরা হাইড্রোজেনের ইনিশিয়াল তাপমাত্রা জানি। আমাদের বের করতে হবে এসটিপি তে তার আয়তন। আমরা এখানে গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করব, অর্থাৎ আমাদের সূত্র হবে পি হাইড্রোজেন ইনটু ভি হাইড্রোজেন ডিভাইডেড বাই টি হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু PV/T, এবং এখান থেকে আমি V এর মান যদি ক্যালকুলেট করি, আমাদের V এর মান আসবে 364.5 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা যে 400 সিসি হাইড্রোজেনকে পানির উপর থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 750 মিলিমিটার মার্কারি চাপে সংগ্রহ করি, সেই হাইড্রোজেনটার আয়তন এসটিপি তে অ্যাকচুয়ালি 364.5 সিসি বা 364.5 সেন্টিমিটার কিউব। এখন এই হাইড্রোজেনটা কয় গ্রাম হাইড্রোজেন সেটা আমরা বের করতে পারি আমাদের মোল সংখ্যা সূত্র দিয়ে। মোল সংখ্যা হলো গিয়ে হাইড্রোজেনের জন্য W/2,
W হলো গিয়ে হাইড্রোজেনের ভর, 2 হলো গিয়ে তার আণবিক ভর, এবং STP তে হাইড্রোজেনের মোল সংখ্যা হলো গিয়ে তার আয়তন ডিভাইডেড বাই 22.4, তার আয়তন হলো 364.5 সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ 0.3645 লিটার ডিভাইডেড বাই 22.4, এবং এই ফর্মুলা থেকে আমরা যদি W ক্যালকুলেট করি আমাদের W এর মান আসবে 0.0328 গ্রাম। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম আমি বুঝতে পারলাম যে আমার হাইড্রোজেনের মোল সংখ্যা সমান হবে যখন আমি ভরের পার্সপেক্টিভে চিন্তা করব এবং যখন আমি আয়তনের পার্সপেক্টিভে চিন্তা করব। আমরা জানি মোল ইজ ইকুয়ালস টু W বাই M এবং মোল ইজ ইকুয়ালস টু V লিটার ডিভাইডেড বাই 22.4। STP তে আয়তনকে 22.4 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা মোল সংখ্যা পাই। সেই ফর্মুলা দুইটা সমান ধরে আমরা W এর মান বের করলাম 0.0328 গ্রাম। অর্থাৎ এটাই হলো গিয়ে আমাদের STP তে হাইড্রোজেন গ্যাসের ভর। আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে কথা বলবো। তো আংশিক চাপ বলতে কি বোঝায়? আমরা যদি এই পাত্রটার দিকে তাকাই, আমাদের এই পাত্রের ভিতর P হলো গিয়ে টোটাল প্রেসার, মোট চাপ, এবং সেই পাত্রের ভিতর A B C তিনটা উপাদান আছে। A আছে Na মোল, B আছে Nb মোল, C আছে Nc মোল। তো এখন এই তিনটা যখন আছে তখন আমি তাদের কম্বাইন্ড যে চাপটা পাচ্ছি তাকে আমরা বলছি মোট চাপ। এখন এই পাত্রেই এই তাপমাত্রাতেই যদি আমি এই B আর C সব বের করে ফেলি, পাত্রের ভিতরে যদি শুধু A থাকে তখন A Na মোল A যেই চাপটা তৈরি করবে তাকে আমরা বলি A এর আংশিক চাপ, এবং এই আংশিক চাপকে আমরা PA দ্বারা প্রকাশ করি। যদি পাত্রের ভিতর থেকে A এবং C বের করে শুধু Nb মোল B থাকে, তা পাত্রের উপর যেই চাপটা ক্রিয়েট করবে তাকে আমরা বলি গিয়ে B এর আংশিক চাপ PB, এবং একইভাবে শুধুমাত্র C এর Nc মোল পাত্রের টোটাল আয়তনে যে পরিমাণ চাপ ক্রিয়েট করবে তাকে আমরা বলি গিয়ে C এর আংশিক চাপ, সেটা হলো গিয়ে PC। অর্থাৎ মিশ্রণের সমগ্র আয়তন যদি কোনো একটা উপাদান দখল করে এবং ওই উপাদান যে পরিমাণ চাপ ক্রিয়েট করবে তাকে আমরা বলি গিয়ে তার আংশিক চাপ। এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হলো একটা মিশ্রণের যে উপাদানগুলো থাকে, অনেকগুলি উপাদান থাকতে পারে, দুটো উপাদানও থাকতে পারে, যতগুলি উপাদান থাকুক না কেন সবগুলি উপাদানের আংশিক চাপের যোগফল হবে গিয়ে আমাদের মোট চাপের সমান, অর্থাৎ P ইজ ইকুয়ালস টু PA প্লাস PB প্লাস PC। এবং এই আংশিক চাপগুলো পরিমাপ করার জন্য আমরা একটা সূত্র বের করি, সেটা হলো গিয়ে আমাদের মোট চাপ। অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা এরকম যে আমাদের আংশিক চাপ ইজ ইকুয়ালস টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। আংশিক চাপ PA ইজ ইকুয়ালস টু মোট চাপ P ইনটু XA, বা এটাকে আমরা বলি মোল ভগ্নাংশ। এখন মাথায় প্রশ্ন আসে স্বাভাবিক, মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশটা হলো গিয়ে আমাদের একটা অনুপাত। ফর এক্সাম্পল, আমরা যদি এই পাত্রের দিকে আবার তাকাই, আমি প্রশ্ন করলাম A এর মোল ভগ্নাংশ XA সমান কত? XA হবে কি একটা অনুপাত, এবং কিসের কিসের অনুপাত? সেটা হলো কি আমার মিশ্রণে A এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। আমার মিশ্রণে A আছে Na মোল ডিভাইডেড বাই আমার টোটাল মোল সংখ্যা। ঠিক একইভাবে XB হলো মিশ্রণে B এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। XC হলো মিশ্রণে C এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। এবং আমি যদি XA XB XC যোগ করি তখন আমি পাবো গিয়ে 1। শুধুমাত্র 3 উপাদানের জন্য না, আমাদের যদি 100টা উপাদান থাকে একটা মিশ্রণের, ওই 100টা উপাদানের মোল ভগ্নাংশকে যদি আমি যোগ করি তখন আমার সামেশন আসবে গিয়ে 1। এবং আমাদের মোল ভগ্নাংশ X তার ম্যাক্সিমাম মান হতে পারে 1 এবং তার মিনিমাম মান হওয়া হলো গিয়ে 0। মোল ভগ্নাংশের মান 1 হওয়া মানে হলো গিয়ে সেখানে কোনো মিশ্রণ নাই, শুধুমাত্র একটা উপাদানই আছে যার মোল ভগ্নাংশ 1, এটা শুধুমাত্র ওই জিনিসটারই একটা স্যাম্পল আমি দেখছি। আর মোল ভগ্নাংশ 0 হওয়া, কোনো মিশ্রণে কোনো উপাদানের মোল ভগ্নাংশ 0 হওয়া মানে হলো যে আমার ওই মিশ্রণে ওই উপাদানের কোনো মোল সংখ্যা নাই, বা ওই মিশ্রণে ওই উপাদানের কোনো অস্তিত্ব নাই। তো মোল ভগ্নাংশের মান আমরা দেখব সবসময় আমাদের 0 থেকে 1 এর ভিতর থাকবে। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র সমন্বিত একটা ট্রেডিশনাল অঙ্ক না দেখে একটু অন্যরকম একটা অঙ্ক দেখছি। খেয়াল করি, আমাদের একটা পাত্র দেয়া আছে, বলা হলো পাত্রের টোটাল প্রেসার হলো গিয়ে 4 অ্যাটমসফিয়ার। পাত্রের ভিতর তিনটা গ্যাস আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেন আছে 30 গ্রাম, অক্সিজেন আছে 160 গ্রাম, নাইট্রোজেন আছে গিয়ে 560 গ্রাম। তো আমাকে প্রশ্ন করলো হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন তাদের আংশিক চাপের মান কত?
তো আমি আংশিক চাপ বের করার জন্য সবার আগে যে কাজটা করব, আমার এই গ্রামে যে পরিমাণগুলো আছে এগুলিকে মোলে কনভার্ট করব। তা আমি দেখব আমার হাইড্রোজেনের মোল সংখ্যা সেটা হবে গিয়ে 30 গ্রাম ডিভাইডেড বাই হাইড্রোজেনের আণবিক ভর 2 W/m ফর্মুলা দিয়ে আমরা মোলে কনভার্ট করব। তখন আমরা হাইড্রোজেন পাবো 15 মোল, আমরা অক্সিজেন পাবো 160 ডিভাইডেড বাই 32 অর্থাৎ 5 মোল, এবং আমরা নাইট্রোজেন পাবো 560 ডিভাইডেড বাই 28 অর্থাৎ আমাদের 20 মোল। এগুলি হলো কি আমাদের মোল সংখ্যা। আমাদেরকে যদি এখন মোল ভগ্নাংশ বের করতে বলে, আমরা কিন্তু খুব সহজেই মোল ভগ্নাংশ বের করতে পারবো। ফর এক্সাম্পল, আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হবে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই আমার টোটাল মোল সংখ্যা, দ্যাট ইজ 40। আমি যদি অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করি সেটা হবে 5/40, আর নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হবে 20/40, এবং এই তিনটা হলো গিয়ে আমাদের মোল ভগ্নাংশ x এর মান। যখন আমি মোট চাপ P জানি এবং মোল ভগ্নাংশ জানি, তখন কিন্তু আমি খুব সহজেই আংশিক চাপগুলো বের করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের আংশিক চাপ আসবে এখানে, হাইড্রোজেনের আংশিক চাপ সেটা হবে মোট চাপ 4 * 15/40 অ্যাটমসফিয়ার। আমরা যদি ঠিক একইভাবে অক্সিজেনের আংশিক চাপ বের করি সেটা হবে মোট চাপ 4 * আমাদের অক্সিজেনের মোল ভগ্নাংশ 5/40। এই যে তিনটা মোল ভগ্নাংশ আমি বের করে রাখলাম। আর নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোট চাপ হবে গিয়ে 4 * 20/40 atm হলো গিয়ে আমার মোট চাপের একক, আংশিক চাপের একক। তো এভাবে আমরা যখন মোল সংখ্যা জানি এবং মোট চাপ জানি, সেখান থেকে কিন্তু আমরা আংশিক চাপ বের করতে পারি। এই গেল আমাদের ডাল্টনের আংশিক চাপ সম্পর্কিত আলোচনা। আমরা এখন গ্রাহামের সূত্র বা গ্রাহামের ব্যাপন সূত্র বা গ্রাহামের নিঃসরণ সূত্র নিয়ে আলোচনা করব। গ্রাহাম গ্যাসের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে গ্যাসের ঘনত্ব যত বেশি হয় তার ছড়িয়ে পড়ার হার, তার ব্যাপনের হার, তার নিঃসরণের হার তত কম হয়। গ্যাসের ঘনত্ব যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে, এবং সে যে সূত্রটা দেয় সেটা হলো গিয়ে R is proportional to 1/√d, এবং এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ডিরাইভ করি সেখান থেকে আমি লিখতে পারি R1/R2 is equals to √d2/d1 is equals to √m2/m1। তো আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের R দিয়ে আমরা কি বুঝাচ্ছি, R দিয়ে আমরা বুঝাচ্ছি ব্যাপনের হার, অর্থাৎ একক সময়ে আমার কতটুকু ব্যাপিত হচ্ছে সেই পরিমাণটা। D দিয়ে আমরা বুঝাই ঘনত্ব, আর M দিয়ে আমরা বুঝাই আণবিক ভর। তো আমরা এই দুইটা ফর্মুলা যদি ব্যবহার করি, এখান থেকে আমরা নিজের একটা ফর্মুলা লিখতে পারি যে R is proportional to 1/√m, অর্থাৎ ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমার আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপনের হার কম হবে, আণবিক ভর যার কম হবে তার ব্যাপনের হার কিন্তু বেশি হবে। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইয়ের ভিতর কার ব্যাপনের হার বেশি, তখন আমার জাস্ট তাদের আণবিক ভরটা খেয়াল করা লাগবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, অ্যামোনিয়ার আণবিক ভর 44। যেহেতু কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি, তার ঘনত্ব বেশি, তাই সে কম ব্যাপিত হবে, তার ব্যাপনের হার হবে গিয়ে কম। আর অ্যামোনিয়া তার আণবিক ভর কম, অর্থাৎ তার ঘনত্ব কম, সুতরাং তার ব্যাপনের হার বা ছড়িয়ে পড়ার হার হবে বেশি। সুতরাং আমি বলবো অ্যামোনিয়ার ব্যাপনের হার গ্রেটার দেন কার্বন ডাই অক্সাইডের রেট অফ ডিফিউশন। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে অক্সিজেনের ব্যাপনের হার 85 এবং 20% X মিশ্রিত, X যে কোনো একটা গ্যাস আমরা জানি না, অক্সিজেনের ব্যাপনের হার 80 হলে আমাদের X এর মলিকুলার মাস কত? অর্থাৎ আমাদের যে কোনো একটা অক্সিজেন গ্যাসকে আমি ব্যাপিত হতে দিচ্ছি, তার ব্যাপনের হার হলো কি 85 ইউনিট, আর ওই অক্সিজেনের সাথে আমি যদি 20% X মিশাই, অর্থাৎ 80% অক্সিজেন প্লাস 20% X, সেখানে আমি ব্যাপিত হতে দিলে আমার ব্যাপনের হার কমে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ব্যাপিত হচ্ছে। সুতরাং আমি বলতেই পারি আমার অক্সিজেনের আণবিক ভর যত, অক্সিজেনের ঘনত্ব যত, X এর ঘনত্ব তার চেয়ে বেশি, কারণ তার কম ব্যাপন ঘটছে। যাই হোক, আমরা যদি ম্যাথমেটিক্যালি জিনিসটা বের করতে চাই, আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে আমাদের R অক্সিজেন ডিভাইডেড বাই আর মিক্সচার। আমাদের একটা ধরলাম আমি অক্সিজেনের ব্যাপনের হার এবং আরেকটাকে ধরলাম আমি মিক্সচারের ব্যাপনের হার, সমান হবে কি আমাদের √m মিক্সচার ডিভাইডেড বাই m অক্সিজেন।
তো এখন আমাদের কিন্তু আর এর মান দিয়ে দিচ্ছে, আমরা এম এর মান বের করব। তো আমরা যদি মান বসাই তাহলে আমরা পাবো এখানে আর অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের ব্যাপনের হার 85 আর মিক্সচারের ব্যাপনের হার 80, এটাকে স্কয়ার করলে আমরা পাবো মিক্সচারের মলিকুলার মাস ডিভাইডেড বাই অক্সিজেনের মলিকুলার মাস। অর্থাৎ আমাদের যে মিশ্রণটা সেই মিশ্রণের আণবিক ভর হলো গিয়ে 32 ইনটু হলো গিয়ে 85 বাই 80 হোল স্কয়ার। এটা হলো গিয়ে আমাদের মিশ্রণের আণবিক ভর। এবং আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো 36.125, এটা হলো গিয়ে আমাদের মিশ্রণের আণবিক ভর। আমাদের কিন্তু মিশ্রণের আণবিক ভর বের করতে বলেনি, আমাদের বললো যে এক্স এর আণবিক ভর কত। তো এক্স এর আণবিক ভর আমরা এভাবে বের করব, আমাদের মিশ্রণের আণবিক ভর হলো 36.125। মিশ্রণে আমার কি কি আছে, মিশ্রণে আমার 80% অক্সিজেন আছে, অর্থাৎ 80 ইনটু অক্সিজেনের আণবিক ভর 32 প্লাস এটা হলো কি অক্সিজেনের জন্য 80 ইনটু 32 প্লাস আমার আননোন গ্যাসের জন্য যদি আননোন গ্যাসের আণবিক ভর x হয় x ইনটু তার পার্সেন্টেজ হলো কি আমাদের 20%, অর্থাৎ আমাদের 80 ইনটু 32 এটা হলো কি আমাদের অক্সিজেনের জন্য, আর মিশ্রণের জন্য হলো গিয়ে 20 ইনটু x, অর্থাৎ আমাদের x হলো গিয়ে যেই আননোন একটা গ্যাস আমি মিশাচ্ছি সেই আননোন গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই 100। এবং এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আমি এখান থেকে x এর মান পাবো 52.6। অর্থাৎ আমরা যদি অক্সিজেনের ব্যাপনের হার 85 থেকে 80 তে কনভার্ট হয়ে যায় এবং আমি বললাম 20% আমি x মিশালাম, সুতরাং আমি ওই x এর ব্যাপনের হার পাবো গিয়ে 50